সরকারের মাননীয় অর্থমন্ত্রী জাতীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে যা কিছুই বলা হয়েছে দেশের আগামী এক বছরের 2026-27 সালের আর্থিক আয় ব্যয়ের পরিকল্পনা এবং বাজেট বক্তৃতার মাধ্যমে বাজেট পলিসি এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে উনি কথা বলেছেন, আমরা সকলে দেখেছি। এই বাজেটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার কথা আগেই আপনাদেরকে অবহিত করেছে। আবার স্মরণ করিয়ে দিতে চাই, এর পূর্বে জামায়াত ইসলামী বিরোধী দল হিসাবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি শ্যাডো বাজেট বা বিকল্প প্রস্তাবনা বাজেটের পেশ করা হয়েছে। এই বাজেট বক্তব্য, বাজেট পেশ, ছায়া বাজেট জামায়াত ইসলামের জাতির সাথে দেশের অর্থনীতির সমৃদ্ধকরণ, জুলাই স্পিরিটকে ধারণ করে সংস্কারপন্থী একটি গণমুখী বাজেট প্রস্তাবনা সহ জাতীয় বাজেটের প্রতিক্রিয়ায় আজকে আমাদের সামনে বক্তব্য রাখবেন সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে। এখন বাজেট প্রতিক্রিয়ার উপর বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমি ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আমার ডান পাশে আছেন কেন্দ্রীয় গণপরিষদ সদস্য, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি, আরও জামায়াতের কেন্দ্রীয় এবং মহানগরীর অনেক নেতৃবৃন্দ, আমার প্রিয় সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আমরা সবাই জানি এবং আপনারাও সবাই জানেন যে গতকাল বাংলাদেশের জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ হয়েছে। রেওয়াজ অনুযায়ী সরকারের অর্থমন্ত্রী সে বাজেট বক্তব্য সহ বাজেটের বিভিন্ন দিক ও বিভাগের তথ্যভিত্তিক পরিসংখ্যান সহ নানান পত্র পুস্তিকা সারণী সবকিছুই সংসদে উপস্থাপন করেছেন। আপনাদের এটাও জানা আছে গত 9 তারিখে অর্থাৎ 9 জুন, গতকাল 11 তারিখে বাজেট সংসদে পেশ হয়েছে, আর 9 জুন বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতি, আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ নাগরিক জীবনের সঙ্গে নাগরিক বান্ধব একটা জনমুখী বাজেট, বিকল্প বাজেট প্রস্তাবনা পেশ করা হয়েছিল। সেখানেও আপনারা উপস্থিত ছিলেন। আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা,
তিনি সেখানে বাজেটের কাঠামোর উপরে, বৈশিষ্ট্যের উপরে বক্তব্য রেখেছিলেন এবং জামাত ইসলামীর পক্ষ থেকে একটা টিমের নেতৃত্বে বিকল্প বাজেট যে প্রস্তাবনা আমরা তৈরি করেছিলাম সেটাও আমাদের ওই সময় বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এবং আমাদের সেই টিমের নেতৃত্বে যিনি ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, সেই প্রস্তাবনার উপরে তিনিও আলোকপাত করেছিলেন। সেখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়েছিল, সেখানে বাজেটের ব্যাপারে অনেক এক্সপার্টরা সেখানে ছিলেন। প্রশ্ন উত্তরে জামাত ইসলামের বাজেট ভাবনা নিয়ে 9 তারিখের সেই সম্মেলনের কথাটা আপনাদেরকে আমি এই মুহূর্তে স্মরণ করে দিলাম। আজকে গতকালকে প্রেসকৃত বাজেটের উপরে জামাত ইসলামীর অফিসিয়াল যে প্রতিক্রিয়া, বাজেট প্রতিক্রিয়াটা পেশ করা আমাদের সাংগঠনিক ঐতিহ্য। প্রতি বছরের বাজেটের উপরে যখন আমরা যে অবস্থায় থেকেছি রাজনৈতিক সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে, কখনো সাংবাদিক সম্মেলনে, কখনো স্টেটমেন্টের মধ্য দিয়ে, কখনো ভিডিও বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের বাজেট প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। সেই মোতাবেক আমরা আমাদের বাজেট প্রতিক্রিয়া হিসেবে আজকে আমরা আপনাদের সামনে দুটো কথা বলার জন্য দাঁড়িয়েছি। আপনাদের সবার মনে আছে যে আজকে পবিত্র জুমার দিন, 12:15 বাজলেই বিভিন্ন মসজিদে আজান হয়ে যায়। বক্তব্য খুব দীর্ঘ করার সুযোগ নেই। মূল বক্তব্য, বৈশিষ্ট্য, কাঠামোগত আলোচনা এবং আমাদের পক্ষ থেকে যে বিকল্প ছায়া বাজেট পেশ করা হয়েছিল তার সাথে একটা কম্পারেটিভ স্টাডি অ্যানালাইসিস আমি সংক্ষেপে আপনাদের কাছে প্রথমত পেশ করব। এরপরে আপনারা হয়তো অনেক কিছুই প্রশ্ন করবেন, সে প্রশ্নের উত্তরে আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদ নির্বাহী সদস্য, আরেকজন নির্বাহী সদস্য রেজাউল করিম, আমার সঙ্গে যারা আছেন মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি এসছেন। ওনারা আমাদের প্রশ্নোত্তর পর্বে আপনাদের সাথে শরিক হবেন ইনশাআল্লাহ। আমি একটা বাজেট বিশ্লেষণ সংক্ষেপে ছোট্ট করে বলবো। বাজেট বাস্তবায়নের পথে কিছু বাধা আছে, সেগুলো সংক্ষেপে তুলে ধরবো এবং জামাত ইসলামের পেশকৃত ছায়া বাজেটের সঙ্গে এই বাজেটের একটা কম্পারেটিভ আলোচনা ছোট্ট করে কয়েকটা পয়েন্টে ইনশাল্লাহ আমি তুলে ধরব এবং আমি আশা করি তার মধ্য দিয়েই আপনাদের কাছে পরিষ্কার হবে। একটা কথা আমি ইন্ট্রোডাকশানে বলতে চাই যে বাজেটটা একটা বিস্তৃত ব্যাপার। কালকে তো দেখলেন বিকাল 3টা থেকে একেবারে এসা পর্যন্ত অর্থমন্ত্রী বাজেটের বক্তৃতা করেছেন। বড় বড় বই এমপিদের টেবিলের উপরে, আমরাও পার্লামেন্টের দর্শক গ্যালারিতে বসে বাজেট সেশন আমরা অবজার্ভ করেছি, হামিদ ভাইও ছিলেন, আমরাও ছিলাম। তো এত বড় লম্বা বক্তৃতায়, এত বড় বড় পুস্তকে যে বাজেট পেশ হয়, সেটার উপরে একটা প্রতিক্রিয়া তো ছোট্ট 10 মিনিটে শতভাগ হক আদায় করা যায় না। এই জন্য আমি খেয়াল করব কথা বলার ক্ষেত্রে যে টাকার অঙ্ক আর স্ট্যাটিস্টিক্স, তথ্যের মধ্যে ঘুরতে ঘুরতে বাজেটের মূল কাঠামোগত বৈশিষ্ট্যগত জাতির এবং নাগরিকদের সাথে বাজেটের কী রিলেশন হবে, সেই মন্তব্যটা আমরা অনেক সময় হারিয়ে যাই। এই জন্য টাকার অঙ্ক আর পরিসংখ্যানের মধ্যে আমরা ডুবে যাব না। সেগুলো আপনাদের কাছে আছে, আপনাদের কাছে বাজেট বক্তব্যের কপি আছে, জামাতের ছায়া বাজেট বক্তব্যের কপি আছে, আজকের সংবাদপত্রগুলোতে বাজেটের অনেক অ্যানালাইসিস আছে। ফলে আমরা এই সমস্ত টাকার অঙ্ককে আমরা রিপিটেডলি বারবার বলবো না। এখানে আমরা সাংবাদিক সম্মেলনের বক্তব্যটা এইভাবেই আমি সাজাবো, সেই জন্য একটু আগে বলে নিলাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রথম কথা হচ্ছে যে এই বাজেট 26-27 সালের বাজেটের প্রধান দুর্বলতা হচ্ছে যে এটা একটা বিশাল ধরনের ঘাটতি বাজেট হয়েছে। হ্যাঁ, ঘাটতি বাজেট আমাদের দেশের বাজেটের একটা ট্রেডিশন, কিন্তু সেটার একটা মাত্রা থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এ বাজেটটা বিরাট ঋণ নির্ভর এবং সে ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা এটা বেড়েছে। ফলে প্রবৃদ্ধির যে কঠিন সমীকরণ এবং এই 9,38,000 কোটি টাকার ব্যয়ের বাজেটের অর্থসংস্থান করতে গিয়ে এখানে যে 6,29,000 কোটি টাকার যে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে, সেই রাজস্ব কিভাবে আদায় করা হবে? এত বড় ঘাটতি আমাদের বাজেটে, যে ঘাটতি করা হয়েছে প্রায়
36,450 কোটি টাকার ঘাটতি বাজেট। তো এটা কোথা থেকে ঘাটতি পূরণ করা হবে? যে সোর্সগুলো দেখানো হয়েছে তাতে রাজস্ব আয় করতে গেলে যে কর কাঠামো লাগে, দুর্নীতিমুক্ত কর অ্যাডমিনিস্ট্রেশন লাগে, সেগুলো কিছুই নাই। অর্থমন্ত্রী খুব টেকনিক্যালি একটা কথা বলেছেন, মানে কর বৃদ্ধি যে করা হয়েছে, যেগুলো সাধারণ নাগরিক জীবনে, গার্মেন্ট শিল্পের উপরে অন্যান্য জায়গায় ইফেক্ট করবে, ভাষার ছলচাতুরি ওনারা বলেছেন যে আমরা করের উৎস বাড়াচ্ছি, করের জাল তৈরি করে নাগরিক জীবনে এটার যে প্রেশার, প্রভাবটাকে ওনারা শব্দ প্রয়োগের মাধ্যমে সেই চালাকি করে কর বৃদ্ধির জায়গাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেটা এই বাজেটের একটা বড় বৈশিষ্ট্য, যে এত বড় ঘাটতি বাজেটের ব্যয় সংকুলান, ব্যাংক লোন করা হবে, তাতে আমার কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ তো অটোমেটিক্যালি কমে যাবে। ব্যাংক থেকে যদি লোন নিয়ে যায় গভর্নমেন্ট, তাহলে প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট কিন্তু ইনভেস্ট করতে পারবে না, ন্যাচারালি কর্মসংস্থানের উপর এর প্রভাব পড়বে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের বাজেটে রয়ে গেছে এবং এই বাজেট বাস্তবায়নে আমাদের কয়েকটা বড় বাধা। 1 নম্বর হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ক্রমবর্ধমান ব্যয়। দেখলেন তো এই 3 মাসে ক্ষমতায় আসার পরে গ্যাসের দাম, জ্বালানির দাম দফায় দফায়, বাকি বিদ্যুতের দাম আবার উনি বাড়ালেন। ফলে এত ক্রমবর্ধমান যে জ্বালানিটা হচ্ছে, সমস্ত প্রোডাক্টিভিটি যেসব জায়গাতে আছে, সব মেন পাওয়ারই হচ্ছে আমাদের এনার্জি এবং জ্বালানি, তার দাম যে হারে বাড়ানো হয়েছে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত, এটা একটা বড় প্রবলেম। লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলা হয়, লাগামহীনভাবে কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে। আর হচ্ছে বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক যে অনিশ্চয়তা, এই 3টা বড় বাধার কারণে এই বাজেট বাস্তবায়ন এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। সেই চ্যালেঞ্জ এগুলো একটু আমি আগে আপনাদের কাছে পেশ করে নিলাম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জামাত ইসলামীর বাজেটের প্রস্তাবনার সাথে এই বাজেটের কম্পারেটিভ আলোচনাটা আমি শেষ অংশে একটু আপনাদেরকে জানাবো। গতকাল 2026-27 অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে 55তম জাতীয় বাজেট। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে নির্বাচিত সরকারের নিকট একটি জনবান্ধব, সুপরিকল্পিত, দূরদর্শী ও বাস্তবায়নযোগ্য বাজেটই প্রত্যাশা ছিল, কিন্তু সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। অর্থাৎ আপনি কর প্রশাসন, অ্যান্টি কারাপশন কমিশন, এ কথা বলতে গেলে তো আমাদের আবার সেই জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার কারণে এই বাজেট বাস্তবায়নে যে কি পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগবটা, লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। এটার কারণেই আমার মনে হয় যে সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে যাচ্ছে না। কারণ গণভোটের গণরায় বাস্তবায়ন হলে অ্যান্টি কারাপশন কমিশনকে প্রধানমন্ত্রীর হাতের মুঠোয় রাখা যেত না, সেখানে একটা সেপারেট নিরপেক্ষ কমিশন গঠন হতো, দলীয়করণ মুক্ত প্রশাসন হতো, স্বাধীন দুর্নীতি দমন কমিশন হতো, পাবলিক সার্ভিস কমিশন পিএসসি, সেটা প্রধানমন্ত্রীর ইচ্ছা, রাষ্ট্রপতির ইচ্ছায় হতো। সেখানেও জুলাই সনদে বলা হয়েছিল যে এটাও পজিশন, অপোজিশন এবং অন্যান্য অথরিটি দিয়ে আমরা একটা সুন্দর পিএসসি গঠন করব, সেটাও নট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি। জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, এই যে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হলো, হা ভোটে প্রায় 70% লোক হা বলল, যেটা বিএনপি বাস্তবায়ন করতে চায় না। তার কারণ হলো যে এই যে বিশাল অঙ্কের বাজেট, 9,38,000 কোটি টাকার ব্যয়ের বাজেট হবে, এটা কালকে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামীর পক্ষ থেকে রাজধানীতে মিছিল করে বলা হয়েছে যে আলটিমেটলি বাজেট হবে লুটপাটের বাজেট। এটা জনগণের, জনস্বার্থের, সমাজের প্রান্তিক মানুষের, উৎপাদনমুখী দেশের, স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের যে প্রক্রিয়া, এর পথে চূড়ান্ত বাধা হয়ে যাবে এই বাজেটটা। সেটা আমি আপনাদের কাছে বললাম। এবং এই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এই বাজেটের প্রস্তাবনায় 6.5%, যা একটা চটকদার সিদ্ধান্ত। বর্তমান ভঙ্গুর বিনিয়োগ পরিবেশ, দুর্বল আর্থিক নীতি, ব্যাংকিং খাতে অন্যায্য হস্তক্ষেপ, সীমাহীন দুর্নীতি, বৈষম্যমূলক সিদ্ধান্তের ফলে দেশের ভবিষ্যৎ উৎপাদনশীলতাকে বাধাগ্রস্ত করবে। IMF
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার পূর্বাভাস 5% নিচে রেখেছে। এ সমস্ত আন্তর্জাতিক শতাংশ বলছে যে জিডিপিতে আগামী অর্থ বছরে 5% নিচে থাকবে, সেখানে বর্তমান সরকারের বাজেটে 6.5% লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে, যা এখনো কখনো অর্জন করা হয় নাই। এটাকে একটা মানে ফাঁকা বলি, ফাঁপানো বলি হিসেবেই আমরা মনে করি। একটা উচ্চাভিলাষী জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে, আলটিমেটলি ভেতরটা অন্তঃসার শূন্য। মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5%, যা সরকারের 4 মাসের কার্যক্রম ও রিপোর্টের বিপরীত। জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম উপর্যুপরি বাড়িয়ে দেওয়ার ফলে উৎপাদন খরচ বেড়েছে ও বাড়বে। এমতাবস্থায় মুদ্রাস্ফীতির পরিমাণ কমবে না, বরং বাড়বে। জনগণের ক্রয় ক্ষমতা ইতিমধ্যেই হ্রাস পেয়েছে। বার্ষিক উন্নয়ন ব্যয়, যেটাকে বলা হয় এডিপি, এর পরিমাণ অপরিকল্পিতভাবে বাড়িয়ে 3 লক্ষ কোটি টাকা করা হয়েছে। এডিপির নামে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আপনারা জানেন এডিপির যে অর্থটা যায়, সেদিন আমাদের ছায়া বাজেট কনফারেন্সে কিন্তু আমাদের আমির জামাতে কথা বলেছেন। এই জন্য আমি বলবো আমাদের বৈশিষ্ট্যের মধ্যে প্রস্তাবিত বাজেটে আমরা ফিসক্যাল ইয়ারকেও চেঞ্জ করার কথা বলেছি। এডিপির টাকাগুলো এমন সময় যায়, জুনে গিয়ে শেষ হয়ে যায়, তো আবহাওয়া খারাপ, বর্ষাকাল, টাকা পয়সা লুটপাট হয়, দলীয় নেতাকর্মীদের পকেটে ইউনো অফিস, ডিসি অফিস, কাবিকা, এটা সেটা নানান প্রকল্পে লুটপাট ছাড়া বাস্তবায়ন হয় না। বরাদ্দ হয় ঠিকাদাররা, আর ওই যে কি বলে পিআইও থাকে, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার যারা ইউনোতে থাকে, এরা সব ভাগাভাগি করে লুটপাট করে নিয়ে যায়। আলটিমেটলি উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নে এই এনডিপি কোনো কাজে লাগে না, এবং এমপিরাও ভাগ পায়, সবাই পায়। এবং এটার কারণে আমরা বলছি যে এটা একটা সুযোগ করে দেওয়া হয়েছে দুর্নীতি এবং লুটপাটের। ফলে বর্তমান সরকার গৃহীত এই অপরিণামদর্শী সিদ্ধান্ত পতিত ফ্যাসিস্ট সরকারের নীতিকেই কিন্তু আমাদের স্মরণ করে দিচ্ছে। এছাড়াও উচ্চাভিলাষী এই বাজেটের অর্থ সংস্থান করতে গিয়ে সরকারকে অতিমাত্রায় ঋণ নির্ভরতার পরিকল্পনা করতে হয়েছে, অথচ বাংলাদেশ ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত ঋণের বোঝায় জর্জরিত। দেশীয় উৎস, বিশেষত ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ স্থবির হয়ে পড়বে, যা কর্মসংস্থান সৃষ্টির পথে অন্তরায় হবে, যেটা আমি আগে বলেছি। অতিরিক্ত বাজেট ঘাটতি ব্যবস্থাপনা করতে গিয়ে দেশের সামষ্টিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত কোনো রূপরেখা সরকার দিতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে ন্যূনতম ব্যক্তিগত কর হার 5% থেকে বাড়িয়ে 10% নির্ধারণ করা হয়েছে, যা নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত জনগণের উপরে অতিরিক্ত চাপ তৈরি করবে। মুদ্রাস্ফীতিতে যেখানে নিত্য প্রয়োজন পণ্যের দাম সাধ্যের বাইরে চলে যাচ্ছে, সেখানে অতিরিক্ত করের বোঝা জীবন নির্বাহকে আরও বেশি অতিষ্ঠ করে তুলবে। তাছাড়া করদাতাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিশেষায়িত সুযোগ সুবিধার কথা এই বাজেটে উল্লেখ নেই। বিদ্যমান বাজেট অবকাঠামোগত উন্নয়ন ও শিল্পের কাঁচামালের দাম বাড়ানো হয়েছে। এছাড়াও শিল্প ও উৎপাদন বিমুখতা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। এলপিজি গ্যাসের উপর ভ্যাট বৃদ্ধি জনজীবনের দুর্ভোগ বয়ে আনবে। আরএমজি অর্থাৎ গার্মেন্টস খাতে সংশ্লিষ্ট বিভিন্ন কাঁচামালের উপরে শুল্ক বৃদ্ধি করায় আমাদের রপ্তানি আয় কিন্তু হুমকির মুখে পড়বে। গণবিরোধী এই বাজেটের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই বাজেট প্রণয়নে কোনো ধরনের হটকারিতা জনগণ মেনে নেবে না। তাই অতি সত্বর অবাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী ও লুটপাটের সহায়ক বাজেট সংশোধন করে বিনিয়োগ বান্ধব জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের জন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে জোর দাবি জানাচ্ছি। আমি আপনাদের সামনে এই উচ্চাভিলাষী বাজেটের সঙ্গে বাস্তবতার যে অনেক দূরত্ব এবং এখানে পরিচালন ব্যয়ের যে আধিপত্য, সুদের আবর্তে বাজেটকে জর্জরিত করে ফেলা হয়েছে, উন্নয়ন ব্যয়ের সংকোচন প্রবৃদ্ধির গতিতে লাগাম টানা হয় নাই। ঘাটতি বাজেট আপনি লক্ষ্য করেছেন, আমি শুরুতেই বলেছি বড় ধরনের ঘাটতি বাজেট, এবং এখানে বলা হয়েছে জিডিপির অনুপাতে এই ঘাটতি 3.5%, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সহনীয় মনে হলেও এই অর্থায়ন প্রক্রিয়াটা কিন্তু ঝুঁকিমুক্ত হবে না। আরেকটা বিষয় হলো যে এই বাজেটের সফল বাস্তবায়নের জন্য যে 3টা বাধার কথা আমি বলেছিলাম, আর 3টা স্তম্ভের উপরে এই বাজেট দাঁড়িয়ে আছে, সেইখানে সরকার খুব দুর্বল। এনবিআর এর কর আহরণ সক্ষমতা, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করা, অথচ আমাদের যে কর অ্যাডমিনিস্ট্রেশন এনবিআর এর দুর্নীতিমুক্ত কর প্রশাসনিক ব্যবস্থা কিন্তু এখানে নেই, অথচ এই ভিত্তির উপরে কিন্তু বাজেট বাস্তবায়ন দাঁড়িয়ে থাকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা স্বাভাবিক রাখতে হয়, সেটাও কিন্তু এই সরকার পারছে না। ঋণ ম্যানেজমেন্ট, দেশীয় ও বৈশ্বিক ঋণের সুদের চাপ
সামলাতে হবে, সেটাও সরকার কিন্তু ব্যর্থ হবে। এবং জামাত ইসলামীর সেই ছায়া বাজেটের সঙ্গে দু একটা তুলনামূলক আমি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। 9,38,00,000 টাকা যে ব্যয়ের বাজেট, সেখানে আমরা জামাত ইসলামী দিয়েছিলাম 8,39,505 কোটি টাকার বাজেট। রাজস্ব লক্ষ্যমাত্রা সরকারের 7,01,150 কোটি টাকা, আমরা বলেছিলাম 6,65,926 কোটি টাকা। জামাতের রাজস্ব আদায়ের চেয়ে সরকার 35,000 কোটি টাকার মতো বেশি ধরেছে, কিন্তু এটা আদায় করা তাদের পক্ষে অসম্ভব হবে। জামাতের লক্ষ্যের চেয়ে সরকারের লক্ষ্য আরো উচ্চাভিলাষী, যদিও জামাত কর কাঠামো সংস্কারের কথা বলেছে। বাজেট ঘাটতি যে 2,36,450 কোটি টাকার, আর আমাদের জামাতের প্রস্তাবিত বাজেট ঘাটতি হচ্ছে 1,68,329 কোটি টাকা। জামাতের বাজেটে ঘাটতি অনেক কম, জিডিপি 2.43%, যেখানে সরকারের হচ্ছে 3.5%। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাজেট দর্শনের ব্যাপারে সরকারি বাজেট ও জামাতের ছায়া বাজেটের মধ্যে কেবল সংখ্যার পার্থক্য নয়, বরং অর্থনৈতিক দর্শন ও বাস্তবায়ন কৌশলে বড় ধরনের বৈপরীত্য আছে। তার মধ্যে একটা, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে অর্থ বছরের পরিবর্তনের প্রস্তাব আমাদের আমিরে জামাত রেখেছেন। এই ফিসক্যাল ইয়ারকে জুলাই জুন অর্থ বছর যেটা ছিল, এটা পাল্টে জানুয়ারি টু ডিসেম্বর আমাদের ক্যালেন্ডার ইয়ারে চলে আসতে হবে। কর আদায় পদ্ধতি এবং করদাতাদের স্বস্তির জন্য গভর্নমেন্ট কিন্তু প্রস্তাব সেই 3,75,000 টাকার আয়কে কর সীমার মধ্যে রেখেছেন, আর আমরা জামাত ইসলামী বলেছি 4,50,000 টাকাকে আয়ের কর সীমা পর্যন্ত নেওয়া। পরবর্তী বছরে আমরা 5 লাখ টাকাকে আমরা করযোগ্য আয়ের সীমা পর্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি। ব্যয়ের অগ্রাধিকার ও খাতভিত্তিক বরাদ্দ আমরা সেখানে ডিটেলস বলেছি। করমুক্ত করমুক্ত আয়ের সীমা। তো আমি কথা আর বাড়াতে চাই না, সংক্ষেপে বলতে চাই যে জামাত ইসলামের ছায়া বাজেটটা মূলত একটা জনকল্যাণমুখী সংস্কারপন্থী রূপরেখা দেওয়ার চেষ্টা করেছে। সরকারের বাজেটের তুলনায় এটা কম ঘাটতি এবং কম বৈদেশিক ঋণ নির্ভর। তো এর মূল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যদি এই অধিবেশনে বাজেটের আলোচনার সুযোগ দিয়ে বিরোধী দলের যে সমস্ত বাজেটের সুযোগ থাকবে, কাটমাশন থাকবে, বাজেট আলোচনা থাকবে, বিভিন্ন প্রস্তাবনার সংশোধন গ্রহণ করে সরকার যদি সেই বাজেট প্রস্তাবনাকে সংশোধন করে, এবং ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্য এক্ষুনি শুরু করেছে, অনেকগুলো ব্যাংক 5টা ব্যাংকে মার্জ করে দিয়েছে, ব্যাংক রেগুলেশন আইন করে লুটপাট করে কালো টাকা বিদেশে অর্থ পাচার করা, জনগণের টাকা লুটপাট করে নেওয়া, জোর করে সরকারের গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে কিছু লোকের হাতে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা তারা দিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে গিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। যে ঠিক আছে, এস আলম সাহেব লুটপাট করে খেয়েছে, তো আমরাও এখন এস আলমের ঘাড়ে ভর করে তার এই ইসলামী ব্যাংকটা প্রায় 80% শেয়ার বোধহয় সে জোরদাবন্দি করে তার দখলে রাখছে। এটাকে আমাদের আমিরে জামাত পার্লামেন্টে বক্তব্যে দাবি করেছেন, যার শেয়ার জোর করে অন্যায়ভাবে নেওয়া হয়েছে যে মূল্যে, সেই মূল্যেই সেই শেয়ারগুলো তাদের কাছে ফেরত দেওয়া হোক, এবং অন্যায়ভাবে ব্যাংকের চেয়ারম্যান এমডিকে বদল করে এস আলমের পছন্দ মতো চেয়ারম্যান এমডি নিয়োগের যে পায়তারা করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এই ব্যাংক কাঠামো, এই নৈরাজ্যপূর্ণ অবস্থায় যদি এই বাজেট পাস হয়, তাহলে বাংলাদেশের শুধু ব্যাংক নয়, গোটা অর্থনীতি, আমাদের আমিরে জামাতের ভাষায় বলবো, পার্লামেন্টে বলেছেন যে মাটির সাথে দেশের অর্থনীতি মিশে যাবে, বেকারত্ব দূর হবে না, কর্মসংস্থান হবে না, আমরা একটা কঠিন সংকটে পড়বো। সেজন্য সাংবাদিক বন্ধুগণ, দেশবাসীর কাছে বলবো, আসুন এই লুটপাটের বাজেট, যা গণবান্ধব নয়, উন্নয়ন বান্ধব নয়, বরং গণবিরোধী, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই এবং সরকারের কাছে দাবি জানাই যে কালো টাকাকে সাদা করার সুযোগ এবারও রাখা হয়েছে। এগুলো থেকে মুক্ত করে একটা জনমুখী, জনবান্ধব বাজেট প্রস্তাবনা চূড়ান্ত করে রেওয়াজ অনুযায়ী 30শে জুন বাজেট পাস হয়, তার আগে পার্লামেন্টে সেই সুযোগটা দিয়ে সরকার এখানেও যেন সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না। তাহলে রাজনীতির বিতর্কের জায়গা পার্লামেন্ট আছে এখনো, এটাকে আপনারা রাজপথে নিয়ে যাবেন না। সরকারের কাছে সেই আহ্বান জানিয়ে
বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদের এবং দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জামাত ইসলামীর অফিসিয়াল বাজেট প্রতিক্রিয়া আমি সংক্ষেপে শেষ করলাম। এখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকবে। আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদ ভাই, আব্দুল হালিম ভাই, রেজাউল ভাই নেতৃবৃন্দ যারা আছেন তারা এই বাজেট ব্যাপারে প্রশ্নের উত্তরে ওনারা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজাদ ভাই, জি। মোটা দাগে সবকিছু চলে এসেছে, তারপরেও গতকালকে বাজেট প্রতিক্রিয়া আমরা দেখেছি ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি যারা আছে ব্যবসায়ীদের সংগঠন, তারা এই বাজেটকে ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব বলছে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে বাজেটটা অনেকটা ঋণ নির্ভর বা ঘাটতি রয়েছে। আপনারা অর্থনীতির কোনো ঝুঁকি দেখছেন কিনা, এবং এটা আসলে এই ঋণ নির্ভরতা বাংলাদেশের অর্থনীতিকে আরো দুর্বল করবে কিনা? জি, ধন্যবাদ। মাননীয় সেক্রেটারি জেনারেল খুব চমৎকারভাবে বিস্তারিত প্রতিক্রিয়া দিয়েছেন। এর মধ্যে টোটাল বিষয়টা রিফ্লেকশন আছে। সাংবাদিক বন্ধু যে প্রশ্নটি করেছেন, আমাদের ঢাকা চেম্বার অফ কমার্সের যে মন্তব্যটা, আসলে ব্যবসায়ী সংগঠনগুলো প্রফেশনাল অর্গানাইজেশন হিসেবে আমরা দেখি, ওনারা যখন আবার কোনো ইনফ্লুয়েন্স বা বায়াসনেস বক্তব্য দেয়, সেটা আমরা একটু বিস্মিত হই। তো এক্ষেত্রে ওনাদের স্বার্থেই ওনাদের কথা বলা উচিত। কারণ সরকার যে ঋণ কথা বলেছে, আসলে তো ঘাটতি বাজেট পরোয়ার ভাই যেটা বাজেট বক্তব্য দেখে উপস্থাপন করেছেন, কিন্তু প্রকৃত অর্থে এখানে ঘাটতি হবে 4,80,000 কোটি টাকা। কারণ এনবিআর যে লক্ষ্যমাত্রা দিয়েছে, বিগত দিনের যে ইতিহাস আছে রাজস্ব আহরণের আয়ের, সেটা কিন্তু 4.5 লক্ষ কোটির বেশি নয়। তাহলে আরো 2,35,000 কোটি এটাও কিন্তু ঘাটতি জায়গায় যোগ হবে। কারণ আপনি বাজেট বাস্তবায়ন করতে যাবেন, তাহলে এই টাকাটা আপনাকে ঋণ নিতে হবে। তাই আপনি ঋণটা কোথায় দিচ্ছেন? ঋণটা বারবার দিচ্ছেন আপনি অর্থনৈতিক কাঠামো ভিত্তিকে দুর্বল করার জায়গায়। কিন্তু আপনি বিনিয়োগের জায়গায় যখন দুর্বল করবেন, কর্মসংস্থান হবে না, ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না, উদ্যোক্তা তৈরি হবে না, এবং দেশের বিনিয়োগের যদি পরিবেশ তৈরি না হয়, সেক্রেটারি জেনারেল যে ব্যাংকিং খাতের কথা বলছেন, ব্যাংকের নৈরাজ্য দূর হলে, সুশাসন কায়েম হলে আপনার শেয়ার বাজারও কিন্তু চাঙ্গা হয়ে যাবে। একটার সাথে অর্থনীতির কানেক্টিভিটি আছে, কানেকশন আছে। এসব মিলিয়ে ব্যবসায়ীদেরকে দাবি করা উচিত ছিল, আমাদের বিনিয়োগ খাতে যে আপনারা বেসরকারি বিনিয়োগ যে 6% বলেছেন, এটা বাড়ানোর কথা দাবি করা উচিত ছিল। তাইলে সামগ্রিক ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব হইত। আপনারা যদি ব্যবসায়ীদের থেকে সাক্ষাৎকার নেন, মন্তব্য নেন, তারা এই কথাটাই বলবে। তাহলে আমার দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ দুটার সমন্বয়ে কিন্তু বাংলাদেশে ঘাটতি বাজেট কর আহরণের মাধ্যমে, কর্পোরেট ট্যাক্সের মাধ্যমে এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্সের মাধ্যমে এটা জোগাড় করা সম্ভব। সেই জায়গাটা আমরা সেভাবে দেখছি। অর্থাৎ ব্যবসায়ীদের সঠিক প্রতিনিধিত্ব মন্তব্য হয়েছে বলে এটা আমি মনে করছি না। ওনাদের বরং ওনারা ফ্যাসিলিটিগুলো কি দেওয়া হয়েছে। জামাত ইসলামের বাজেটে আমির জামাত সুস্পষ্ট বলেছেন, আমাদের মিলন ভাই যে বক্তব্য দিয়েছেন বাজেট প্রস্তাবনা, সেখানে স্পষ্ট বলা আছে আমরা ব্যবসায়ীদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কর্পোরেট ট্যাক্স ক্রমান্বয়ে নামিয়ে নিয়ে আসবো। কিন্তু এই সরকার কি সেটা করেছে? না, এটা করে নাই। তারা আগের জায়গায় আছে। কর্পোরেট ট্যাক্স যে অতিমাত্রার কর আরো আগে থেকে আছে, সেটাকে ধরে রেখেছেন। এই কালো টাকা সাধু করার যে কথাটা বলা হয়েছে, 30% রিয়েল এস্টেটে বিনিয়োগ করে, আগে হয়তো এটা 15% ছিল, এখন 19% 30% দিয়ে আপনি সাদা করতে পারবেন। পার্সেন্টেজ যাই আপনি বলেন না কেন, কিন্তু আপনি এখানে দুর্বৃত্তায়ন কিন্তু পৃষ্ঠপোষক টাকা দিচ্ছেন। কালো টাকা আয় করার যে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আপনি। অর্থাৎ আপনার মাথায় তো এটা আছে, এই কালো টাকা সাদা করা কারা? সরকারি দল, সরকারি সুযোগ সুবিধা, ঠিকাদারের চাঁদা, কমিশন সব নিয়ে টাকা রাখার জায়গা পায় না, তখন ওই রিয়েল এস্টেট খাতে বিনিয়োগটা করে সম্পদ প্রবৃদ্ধি তার দেখা যায়
ইলেকশনের ফলকনামায় সবকিছু না দেখালেও যা দেখায় 10 গুণ 100 গুণ 50 গুণ বেড়ে যায়। কেন? ওই কালো টাকার সুযোগ দিয়ে বৈধ করা হয়েছে। এটা চিরতরে বন্ধ করা উচিত। এটা না হলে কোনোদিন দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে না। আমি আরেকটা কথা বলে শেষ করব আপনার প্রসঙ্গক্রমে। কালকে ভাই আমরা ছিলাম, মাননীয় অর্থমন্ত্রী কিছু কিছু জায়গায় রিপিট করেছেন, উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, আর ওনাদের বন্ধুরা পার্লামেন্টে তালি বাজিয়েছেন। সেখান থেকে আমি বেরিয়ে আসলাম প্রতিক্রিয়ার জন্য আমাদের মহানগরী প্রোগ্রামে। দেখি যে একটা আনন্দ মিছিলও হচ্ছে। আনন্দ কেন? মনের চাহিদা পূরণ হয়েছে, বাসনা পূরণ হয়েছে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়। সংসদ সদস্যদের বাসনা পূরণ হয়েছে, ওনাদের কর্মীদেরও বাসনা তৈরি হয়েছে, রাষ্ট্রপতি উল্লাস করতেছে। সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় উনি যেটা বলেছেন, অনেকগুলো বলছে, তার একটা বলি। এখানে ওনারা বলেছেন ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার। কথা তো ঠিক, কাগজে কলমে আপনি দিয়েছেন, কিন্তু আপনি কি দেখেছেন গত অর্থ বছর তার আগের বছর 20,000 কোটি টাকা যে ফেরত গিয়েছে? সরি, 1000 কোটি না, 20% 30% টাকা ফেরত গিয়েছে। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা বরাদ্দ দেয় বাস্তবায়ন করতে পারে না, অন্যান্য মন্ত্রণালয়ের ঘটনা কিন্তু একই। এত দীর্ঘ কথা বলতে চাই না। মঞ্জুরি দেয়, ওখানে টাকা নেয়, টাকা ফেরত দেয়, সক্ষমতা নাই, তড়িঘড়ি করে বাস্তবায়ন করে। ওই যে ফিক্সড ইয়ারের কথা বলা হয়েছে, এগুলো সব মিলিয়ে কারেকশনের একটা বিশাল আয়োজন স্বাস্থ্য খাতে এবার করা হয়েছে। স্বাস্থ্য খাতে কি নৈরাজ্য হয়, দুর্নীতি হয়, কে না জানে? পিজিতে, ঢাকা মেডিকেলে, সরকারি মেডিকেল হাসপাতালে কে হয়, এটা কে না জানে? আমরা সবাই জানি। সুতরাং এই যে একটা দুর্নীতির যে চক্র আছে, এই চক্রের সাথে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ মিলিয়ে লুটপাটের একটা বিশাল আয়োজন করার জন্য যে এটা বড় বাজেট স্বাস্থ্য খাতেও দেওয়া হয়েছে, অন্যান্য খাতে কিছু বাড়ানো হয়েছে। উচিত ছিল শিক্ষা খাতে বাড়ানো। শিক্ষার মাধ্যমে যে দক্ষ ম্যানপাওয়ার তৈরি হয়, সেটা তো আমাদের একটি আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারে। শোষণের কথা এখানে নাই। সেই জায়গাটা যদি আপনি মোরাল এডুকেশন সহ যদি নিয়ে আসতে পারেন, তাহলে করাপশন ফ্রিও হবে, স্কিল বাড়বে, দক্ষ ম্যানপাওয়ার তৈরি হবে। এখানে মাত্র 0.5%, 0.5% আপনি বাড়িয়েছেন। আগে ছিল 1.5% টোটাল বাজেটের, এবার 2% করেছেন। তাহলে শিক্ষা খাতের উপর এত বড় জুলুম বেইনসাফ আপনি কেন করলেন? আমাদের তরুণ প্রজন্মের কথা আপনি উচ্ছ্বসিত কণ্ঠে পার্লামেন্টে বলিয়ে সস্তা তালি নেন এবং আপনারা রাজপথে আনন্দ উল্লাস করেন, কিন্তু আমাদের প্রজন্ম তৈরির জন্য যে বড় খাত, এটাতে বাজেটের সর্বোচ্চ দেওয়া উচিত ছিল, যেটা জামাত ইসলামী প্রস্তাব করেছে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যদি আরো ভাইদের প্রশ্ন থাকে। ধন্যবাদ। আমাদের যে প্রেস ব্রিফিংটা হয়েছে আমির জামাতের নেতৃত্বে, সেখানে সরকারকে উদ্দেশ্য করে এই ছায়া বাজেটও ইনক্লুড করার জন্য দেওয়া হয়েছে। সরকার তো বাজেট উপর পরামর্শ চায়, সবাইকে সরকারের কাছে গিয়ে জমা দেয় তা না, সরকার বিভিন্ন সোর্স থেকে নেয়। আর প্রধানমন্ত্রী কি বলছে, এটা তো সরকারের একটা দায়িত্বের মধ্যেই পড়ে পরামর্শ বিবেচনা নেওয়ার জন্য, সেটা জমা দেওয়ার প্রয়োজন নেই। 2 নম্বর হচ্ছে, আপনারা সুসম্পর্ক পার্লামেন্টের মধ্যে বলছেন, এটা আমাদের গঠনমূলক এই সেবাদক ভূমিকা স্পিকার স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুশৃঙ্খল গঠনমূলক ভূমিকা পালনকারী বিরোধী দল হচ্ছে আজকের এই সংসদে। এবং তিনি একথাও বলেছেন যে আমি এই সংসদে বহুবার এসেছি, এত সুন্দর গঠনমূলক বক্তব্য রেখে শৃঙ্খলা বজায় রেখে এরকম বিরোধী দলীয় নেতাও দেখিনি। বিরোধী দল নেতাই প্রথমবারের মতো জাতীয় স্বার্থে কোনো প্রস্তাব এনেছে, একথাও উনি বলেছেন। এটা জামাতের ইতিবাচক রাজনীতির যে ঘোষণা ইলেকশনের পরদিন আমির জামাত এই জায়গায় দিয়েছিলেন, সেটার কারণে পরিবেশটা তৈরি হয়েছে। আমরা এটা বজায় রাখতে চাই। সরকার যদি এটা নষ্ট করে সেক্ষেত্রে কি করতে হবে, এটা আমির জামাত বলেছেন।
সুতরাং আর না থাকলে আমরা শেষ করা পরিবেশ যাক। ঠিক থেকে এগিয়ে যেতে চাই। আমার মনে হয় আর জরুরি না হলে জি। শেষ করা যাক। শেষ করা যাক। শেষ করে দেন। জুমা জি। জুমা ধন্যবাদ। যে সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ, সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ কষ্ট করে উপস্থাপন করার জন্য, দেশবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। জি, আপ্যায়নের ব্যবস্থা আছে, সবাই আমাদের এই সেবা গ্রহণ করবেন। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ।